নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আর মাত্র 2 মাস বাকি আছে ইউপিএসসি প্রিলিমসের জন্য। তো এখন তোমাদের স্ট্র্যাটেজি যেটা হওয়া উচিত সেটা একদম পুরোপুরি ইউপিএসসি প্রিলিমসকে কীভাবে ক্র্যাক করবে, কিভাবে পাস করবে সেটার ওপর হওয়া উচিত। কারণ ইউপিএসসি প্রিলিমস যদি তুমি পাস করতে না পারো তাহলে কিন্তু তোমার মেন্স তুমি পাস করার কোনো মেন্সে তোমার যতই প্রিপারেশন থাকে না কেন সেটা তোমার ভ্যালিড হবে না। কারণ তুমি মেন্স পরীক্ষাই দিতে পারবে না, তো তোমার কি এক্সপিরিয়েন্স সেটা কাজে লাগবে? কোনো কিছুই কাজে লাগবে না। সেই জন্য এখন তোমাকে পুরোপুরি প্রিলিমস ফোকাস পড়া উচিত। আর প্রিলিমস ফোকাসের জন্য যে মেন স্ট্র্যাটেজি হওয়া উচিত সেই মেনলি এই 5টা জিনিসের ওপর। 1 নম্বর যেটা পয়েন্ট আছে, 1 নম্বর পয়েন্টে কি, এখন আর তুমি কোনো কিছু নিউ পড়বে না, নিউ কোনো কিছু না। এই লাস্ট 2 মাস তুমি যেটুকু পড়েছো এনাফ পড়েছো। কারণ ইউপিএসসি প্রিলিমস শুধুমাত্র নলেজের গেম না, শুধুমাত্র তোমার নলেজ থাকলে যে প্রিলিমস পাস করতে পারবে এমন কোনো গ্যারেন্টি নেই। তোমার প্রিলিমসের জন্য কিছু স্ট্র্যাটেজি দরকার, কিছু প্র্যাকটিস দরকার, সেইগুলোর ওপর বেস করে কিন্তু প্রিলিমসের সমস্ত কিছু পাস করা ফেল করা নির্ভর করে। তুমি যেটুকু পড়েছো বিশ্বাস করো তুমি অনেক জানো, তুমি যারা টপার হয় তাদের সম লেভেলে তুমি জানো। অতএব তোমার নিজের মধ্যে কনফিডেন্স রাখো। আর নতুন কিছু ট্রাই করতে যেও না। নতুন কিছু সমস্ত কিছু, না কারেন্ট অ্যাফেয়ার্স না স্ট্যাটিক কোশ্চেন, যেটুকু পড়েছো এনাফ, মোর দ্যান এনাফ। ঠিক আছে? তাহলে এখন তোমার যেটা মেন উদ্দেশ্য হওয়া উচিত, মেন যেটা প্রায়োরিটি হওয়া উচিত সেটা হচ্ছে রিভাইজ করা। তুমি যেগুলো পড়েছো সেটা যটা সাবজেক্টই হোক, সেই সাবজেক্টগুলোকে তুমি বারবার রিভাইজ করো, বারবার রিভাইজ করো, এত রিভাইজ করো যেন সেইখান থেকে যদি কোনো কোশ্চেন আসে কোনোভাবেই যেন সেটা যেন মিস না হয়। আর অন্য কোনো কিছু নতুন করবে না, যেগুলো করেছো সেগুলোকেই রিভাইজ করতে থাকো, রিভাইজ করতে থাকো, বারবার রিভাইজ করো, সেখান থেকে পরীক্ষা দাও, নিজেকে যাচাই করো, আবার রিভাইজ করো। এইভাবে করতে করতে তোমার কিন্তু পারফেকশান আসবে। আর 2 মাস টাইম আছে, এই টাইমে নতুন কোনো কিচ্ছু না, শুধুমাত্র রিভাইজ করো। ঠিক আছে? এটা হলো প্রথমে। দ্বিতীয় প্রায়োরিটি যেটা হচ্ছে লো হ্যাঙ্গিং ফ্রুট যেগুলো আছে সেইগুলোকে টার্গেট করো। লো হ্যাঙ্গিং ফ্রুটের মধ্যে কি আছে, যেগুলো লো হ্যাঙ্গিং ফ্রুট কি, যেগুলো তুমি ইজিলি যেখান থেকে মার্কস পাওয়া যায়। যেমন এক হচ্ছে কি পলিটি আছে, পলিটি লো হ্যাঙ্গিং ফ্রুটের মধ্যে আছে। কারণ পলিটি জিনিসটা ইজি, লেক্সপিকান থেকেই পাওয়া, সমস্ত কোশ্চেন পারা যায়, এইখান থেকে নাম্বার বেশি পাওয়া যায়। তারপরে আরও যেমন কিছু আছে, কি, যেমন আছে তোমার ওই যে এনভায়রনমেন্টে আছে ন্যাশনাল পার্ক, ঠিক আছে, ওয়াটার, ওয়েটল্যান্ড, ঠিক আছে। সায়েন্স টেকের তুমি দেখবে যে নিউ টেকনোলজি আছে, সেগুলো তো সাবজেক্টটা সিলেবাসটা ফাস্ট হয়ে যাচ্ছে। এছাড়াও যে সায়েন্সের যে স্পেস বেস আছে, স্পেস বেস কোনো টার্ম আছে সেইগুলো আছে। তারপরে যেগুলো ইসরোর কোনো মিশন হচ্ছে সেইগুলো আছে। এই যে লো হ্যাঙ্গিং ফ্রুট হচ্ছে না, যেখান থেকে কি না ইউপিএসসি প্রতি বছর কোনো না কোশ্চেন রিপিট করেই করে, সেই জিনিসগুলোর ওপর তোমার প্রায়োরিটি হওয়া দরকার। সেই জিনিসগুলো থেকে যদি কোশ্চেন আসে সেখান থেকে যেন কোনো মিস না হয়। যেমন এখন ইকোনমির কি হচ্ছে, ইকোনমি তুমি যদি বলো ইকোনমির ওই ব্যাংকিং সেক্টর, ব্যাংকিং, আর একটা হচ্ছে মার্কেট, মানি মার্কেট আর ক্যাপিটাল মার্কেট, ক্যাপিটাল মার্কেট, যার মধ্যে ওই শেয়ার মার্কেটও ইনক্লুডেড। এইখান থেকে কিন্তু ইউপিএসসি একটা কোশ্চেন করেই করে। ঠিক আছে না? এই জিনিসগুলো তোমার স্ট্রং থাকা দরকার। আর আর কি, আর যত পারবে স্ট্যাটিক পার্ট পড়ো। কারেন্ট অ্যাফেয়ার্স যা পড়েছো সেটাই এনাফ, কারেন্ট অ্যাফেয়ার্স আর পড়া দরকার নেই। কারেন্ট অ্যাফেয়ার্স কোনগুলো পড়বে, এই যদি কোনো ওয়েটল্যান্ড যদি কোনো নিউজে থাকে, যদি ন্যাশনাল পার্ক কোনো নিউজে থাকে, যেমন ওই যদি কোনো তোমার টাইগার রিজার্ভ নিউজে থাকে, সেই জিনিসগুলোকে শুধু দেখো। আর বাকি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আর কিন্তু বেশি কিছু পড়তে যেও না। কারেন্ট অ্যাফেয়ার্স প্রিলিমসের জন্য অতটাও ইম্পর্টেন্ট না যতটা কি না মেন্সের জন্য ইম্পর্টেন্ট, কিন্তু তোমাকে প্রিলিমস পাস করার জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের অত কোনো ইম্পর্টেন্স নেই। তুমি যেগুলো পড়েছো, যেগুলো লো হ্যাঙ্গিং ফ্রুট, যেখান থেকে প্রতি বছর কোশ্চেন রিপিট হয়, সেইগুলোকেই বারবার পড়ো। কারণ এইগুলো যদি তুমি যখন পেরে যাবে তখন তুমি সমস্ত কিছু পারবে। যেমন হচ্ছে জিওগ্রাফির মধ্যে কি, জিওগ্রাফির মধ্যে যে ক্লাস 11-এর ফিজিক্যাল জিওগ্রাফি আছে সেটা লো হ্যাঙ্গিং ফ্রুট। ঠিক আছে? কারণ ওর সিলেবাসটা ছোট, সেখান থেকে কোশ্চেন আসে, ডাইরেক্ট কোশ্চেন ওঠায়। তারপরে রিভার নিয়ে প্রতি বছরই একটা না একটা কোশ্চেন আসে, সেইগুলো থেকে তুমি জানতে পারবে। এই জিনিসগুলো যেগুলো আছে না, এইগুলো তোমাকে তৈরি করতে হবে লো হ্যাঙ্গিং ফ্রুট। এবার তোমার কথা হচ্ছে যে লো হ্যাঙ্গিং ফ্রুট যেগুলো আছে সেগুলো তুমি পাবে কোথায়? লো হ্যাঙ্গিং ফ্রুট তোমার পাওয়ার একটাই হচ্ছে, সেগুলো হচ্ছে পিওয়াইকিউ। তোমাকে কেউ বলবে না, যারা
মানে নিজের নিজের সমস্ত কিছু করতে হবে। এইগুলো ওভারভিউ হয়তো সবাই দিতে পারে, কিন্তু ডিটেলসে তোমাকেই পড়তে হবে, তোমাকেই জানতে হবে, সেইগুলো পিওয়াইকিউ থেকেই পাবে। ঠিক আছে, লো হ্যাঙ্গিং ফ্রুট করো। আর 3 নম্বর হচ্ছে মক টেস্ট। মক টেস্ট যত পারো মক টেস্ট দাও। মক টেস্ট দেওয়ার সময় তুমি যে কোনো ইনস্টিটিউটে দিতে পারো, এমন কোনো নয় যে কোনো পার্টিকুলার ইনস্টিটিউটে দাও যে এইটা ভিশনের ভালো কি বাজিরামের খারাপ, এমন কোনো ব্যাপার নয়, যে কোনো ইয়েতে দাও। কিন্তু হ্যাঁ, স্ট্যান্ডার্ডটা যেন হয় একটু, স্ট্যান্ডার্ডটা যেন হয় একটু। আমি এর আগের বছরের হিসাবে যে স্ট্যান্ডার্ডটা পেয়েছিলাম, একটা হচ্ছে স্টাডি ফর ইউ বলে একটা আছে, লেভেল আপ আইএস আছে, লেভেল আপ আইএস আছে। এরা ফ্রিতে মক টেস্ট করায়, 5টা ফ্রিতে মক টেস্ট এর আগের বছরে করেছিল, এবছর কতগুলো করাবে সেটা জানি না। এইটা ট্রাই করতে পারো। এইটার লেভেল কিন্তু ইউপিএসসি লেভেলের সঙ্গে ম্যাচ করে, অনেকটা ম্যাচ করে, কারণ এর কোশ্চেনের লেভেলটা মোটা মিডিয়াম থাকে আর কোশ্চেন ভালো থাকে। বাকি যে ম্যাক্সিমাম ইনস্টিটিউট আছে না, যেমন তুমি যদি ভিশনের বলো, ভিশন কী করে, জেনে শুনে ও নিজের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন ওঠায় আর জেনে শুনে কোশ্চেন টাফ করে, এমন কিছু কোশ্চেন দেয় যার কোনো মানে রিয়েলিটির সঙ্গে কোনো তার মিল নেই, কিন্তু সেরকম কোশ্চেন দেয় কারণ যারা অ্যাসপিরেন্ট আছে তাদেরকে ভয় খাইয়ে দেওয়ার জন্য। তোমাকে কী করতে হবে, মক টেস্ট দাও। মক টেস্টে দেওয়ার সময় তোমার কি মেন টার্গেট থাকতে হবে, মেন টার্গেট হবে যেগুলো স্ট্যাটিক পার্ট আছে না, যে স্ট্যাটিক পার্ট আছে সেইখান থেকে কোশ্চেন যেন মিস না হয়। এবারে তুমি বলবে স্ট্যাটিক পার্টের 3টে কোশ্চেন ওই অপশান থাকে, যেখানে তো অপশানে কী আছে, অনলি 1, অনলি 2, অনলি 3। তোমার এইখানেতে একটা কি করবে, ভিশন আইএসের যেটা যদি পার্টিকুলার বলি, দুটো তো তোমার স্ট্যাটিক থেকে দেবে, একটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এমন দিয়ে দেবে যেটা তুমি ওর যদি কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করো তবেই তুমি পারবে, না হলে পারবে না। তাহলে তোমাকে কি করতে হবে, তোমার যেটা মেন্টালিটি থাকতে হবে, এই যে দুটো স্ট্যাটিক পার্ট থেকে এলো না, এই দুটো থেকে যেন তোমার ভুল না হয়, এই দুটো যেন তুমি শিওর হও, এইভাবে তোমাকে করতে হবে। মক টেস্টের মার্কস কোনো ম্যাটার করে না, মার্কস কত পেলে না পেলে তাতে কিচ্ছু এসে যায় না। তুমি যেটা ম্যাটার করে সেটা হচ্ছে তোমার স্ট্র্যাটেজি, তোমার কী স্ট্র্যাটেজিতে তুমি করবে সেই স্ট্র্যাটেজি তোমার ম্যাটার করে। স্ট্র্যাটেজি তুমি মক টেস্ট থেকেই তৈরি করতে পারবে, কারণ মক টেস্ট দিয়ে তুমি বুঝতে পারবে যে তোমার কতগুলো রিডিং করা দরকার। দেখো অনেকে কি করে, যেটা ইউপিএসসি প্রিলিমসে হয় না, ইউপিএসসি প্রিলিমসে 3টে রিডিং করে, 3টে রিডিং। 3 রিডিংয়ে কী কী করে, মানে কোশ্চেনেতে জিএস 1-এর ক্ষেত্রে আমি বলছি, কী করে, প্রথমেতে কী করে, ফার্স্ট রিডিংয়ে যেটা 100% শিওর থাকে সেটাকে করে, ঠিক আছে। সেকেন্ড রিডিংয়ে কী হয়, সেকেন্ড রিডিংয়ে যেটা হচ্ছে 50%, 75% যেটা চান্স থাকে সেই রিস্কটা নেয়। আর থার্ডে কী হয়, থার্ডেতে হচ্ছে আমাদের নিজের কিছু সাবকনসিয়াস মাইন্ড বলে যে না এটাই ঠিক হবে, সেইগুলোকে করে, ঠিক আছে। মানে তুমি এক কথায় বলতে পারো, তোমার যে এতদিনের এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগিয়ে তুক্কা, মানে একদম র্যান্ডম তুক্কা নয়, তুমি যে এতদিনের এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে সেই তুক্কাটা থার্ড রিডিংয়ে হয়। এবারে এই যে কতগুলো রিডিং করবে, কত টাইমের মধ্যে সেই তোমার রিডিংটা কমপ্লিট হতে হবে, কতগুলো তুমি এই যে বাবেল সেট আছে যেগুলো হচ্ছে বাবেলগুলো ফিল আপ করা, তুমি মানে একটা কোশ্চেন করেই একটা ফিল আপ করবে না পরবর্তীকালে ফিল আপ করবে, সেইগুলো সমস্ত কিছু তুমি এই মক টেস্ট থেকেই বুঝতে পারবে, আলাদা কোনোভাবে তুমি বুঝতে পারবে না। যত মক টেস্ট দেবে তত তুমি বুঝতে পারবে যে তোমার স্ট্র্যাটেজি কী হওয়া উচিত। আমি যেমন আমার ঠিক করে নিয়েছিলাম, আমার যেমন কোশ্চেনের স্ট্র্যাটেজি ছিল 75 to 80, এর বেশি কোশ্চেন আমি করতাম না, মানে আমার রেঞ্জ এইটাই ছিল। এবার কোশ্চেন যদি খুব ইজি হয় তাহলে বেড়ে যাবে, কোশ্চেন যদি খুব টাফ হয় একটু কমে যাবে, কিন্তু আমার ম্যাক্সিমাম রেঞ্জ কী হলো 75 to 80। কারণ এইটা আমি কখন বুঝতে পেরেছিলাম, এটা আমি বুঝতে পেরেছিলাম যে মক টেস্ট দিয়ে। মক টেস্ট এবারে কতগুলো দেবে, মক টেস্ট তুমি যতগুলো দাও কোয়ান্টিটি ম্যাটার করে না, মক টেস্টের কোয়ালিটি ম্যাটার করে, বারবার বলছি কোয়ালিটি ম্যাটার করে। আর কোয়ালিটি কোনো দিনই ইউপিএসসি পেপারের সঙ্গে কোয়ালিটি ম্যাচ করতে পারবে না কোচিং সেন্টারের মক টেস্টগুলো। সেই ক্ষেত্রে তোমাকে কী করতে হবে, মক টেস্ট দিয়ে তোমার যে স্ট্যাটিক কোশ্চেন আছে সেই স্ট্যাটিক কোশ্চেন থেকে যেন কোনো কোশ্চেন ভুল না হয়, এটা তোমাকে কিন্তু বারবার এনশিওর করতে হবে, স্ট্যাটিক কোশ্চেন থেকে ভুল না হয়। মার্কস নিয়ে মাথা খারাপ করবে না, মার্কস কম হলেও কিছু এসে যায় না, বেশি হলেও কিছু এসে যায় না। তোমাকে যেটা করতে হবে, তোমার যেটা প্ল্যানিং ছিল না সেই প্ল্যানিংটা যেন সাকসেসফুল হয়, যে ভুলগুলো আগের মক টেস্টে করেছো সেই ভুলগুলো যেন রিপিট না হয়, ঠিক আছে, রিপিট যেন ভুল না হয়, এই জিনিসগুলো তোমাকে দেখতে হবে। আর টাইম ম্যানেজমেন্ট দেখতে হবে, এই জিনিসগুলো তোমাকে দেখতে হবে মক টেস্ট দিয়ে।
মক টেস্ট তুমি যতগুলো খুশি ইচ্ছা দিতে পারো, কারণ ফ্রিতেই বহু মক টেস্ট অ্যাভেলেবেল, তোমার এর জন্য কোনো এক্সট্রা পয়সা দিতে হবে না, ফ্রিতেই সমস্ত মক টেস্ট পাওয়া যায়। আর মক টেস্টগুলো ভালো করে শান্ত মাইন্ডে মানে সিরিয়াসলি দাও, এমন নয় যে মক বলে তুমি ছেলে খেলা বলে দেবে, এমন কিন্তু নয়। এটা হয়ে গেল। 4 নম্বর যেটা মোস্ট একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সিস্যাট। সিস্যাটকে কিন্তু কোনোভাবেই ইজি নেবে না, সিস্যাট কিন্তু খুবই টাফ, ঠিক আছে? সিস্যাট কিন্তু খুবই টাফ। সিস্যাটের জন্য তোমার যেটা স্ট্র্যাটেজি হওয়া উচিত যে প্রথমে তুমি ইংলিশ কম্প্রিহেনশন করবে, কি প্রথমে তুমি ম্যাথ করবে, কি প্রথমে তুমি রিজনিং করবে, সেটা কিন্তু তোমার ওই মক টেস্ট থেকেই তুমি বুঝতে পারবে, অন্য কোনোভাবে না। যদি আমার এক্সপিরিয়েন্স আমি বলি, তাহলে আমি তো বলবো প্রথমে তো ইংলিশ কম্প্রিহেনশন করো। ইংলিশ কম্প্রিহেনশন চেষ্টা করো প্রথম 40 থেকে 45 মিনিটসের মধ্যে সমস্ত কমপ্লিট করে দিতে, 40 to 45 মধ্যে সমস্ত কমপ্লিট করে দিতে। আর ইংলিশ কম্প্রিহেনশনের চেষ্টা করবে যেন এর অ্যাকুরেসি যেন 90% আপ হয়, কারণ তুমি যদি একটু ভালো ইংলিশ জানো তাহলেই এটা কিন্তু পসিবল, এটা পসিবল, একদম একদম পসিবল। এইটার চেষ্টা করো অ্যাকুরেসি 90%-এর ওপর রাখতে, আর 40 to 40 মিনিটের মধ্যে এটাকে শেষ করে দিতে। তারপরে যেগুলো থাকে না, মানে বাকি যেটা টাইম আছে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিটের মতো যে টাইমটা পাচ্ছ, সেইগুলোতে তুমি কি করো, বেছে বেছে যেগুলো ইজি আছে, ইজি ম্যাথ, ইজি রিজনিং, সেইগুলোকে বেছে বেছে করো। এমন না যে তোমাকে সমস্ত কিছু করতে হবে, সমস্ত কিছু করার দরকার নেই, এটা শুধু পাসিং সাবজেক্ট, শুধুমাত্র পাস করার জন্য যেটুকু দরকার সেটুকু করলেই তোমার এনা। তুমি বেছে বেছে করো, লাস্ট 1 ঘন্টাতে বেছে বেছে তুমি ম্যাথগুলোকে করো, ম্যাথগুলো বা রিজনিংগুলো বেছে বেছে করো, তাহলেই দেখবে তোমার হয়ে যাবে। বেশি করার দরকার নেই, তুমি যদি ঠিকঠাক 40 to 50 অ্যাটেম্প করো, তাহলেই তোমার কিন্তু সিস্যাট পাস করা সম্ভব, ঠিক আছে না? কিন্তু তার জন্য তোমাকে এনশিওর করতে হবে যেন তোমার ইংলিশ কম্প্রিহেনশনে অ্যাকুরেসি যেন 80 to 90%-এর ওপর থাকে, ঠিক আছে? এটা হলো সিস্যাট। আর সিস্যাটের জন্য টাইম দাও, প্রতিদিন দরকার হলে এখন থেকে প্রতিদিন 1 ঘন্টা করে টাইম দাও যদি তোমার সিস্যাট উইক হয়। আর সিস্যাটে যেগুলো প্রতি বছর যেখান থেকে কোশ্চেন আসে না, ইংলিশ কম্প্রিহেনশন তো আসলোই, মানে ওইটা তো ছেড়েই দাও। তাছাড়া যেমন এই ওয়াক আছে, ওয়ার্ক অ্যান্ড টাইম হয়ে গেল, তারপর প্রফিট অ্যান্ড লস হয়ে গেল, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট হয়ে গেল, এই সব জিনিসগুলো, এই জিনিসগুলো থেকে প্রতি বছর ইউপিএসসি কোশ্চেন দেয়। এই জিনিসগুলো তুমি করো। তোমার যদি ম্যাথে যদি উইক হও, তাহলে তোমার ওই পারমুটেশন, কম্পিউটেশন এগুলো করার দরকার নেই, প্রবাবিলিটি করার দরকার নেই, কারণ এগুলো এমনিতেও টাইম কনজিউম বেশি করে। এইগুলো তুমি যদি ম্যাথে উইক হও, তাহলে এগুলো আর নতুন করে শেখার দরকার নেই, এইখান থেকে শেখো। প্রফিট অ্যান্ড লস, তারপর হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক, কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট, নাম্বার সিস্টেম, যেগুলো ন্যাচারাল নাম্বার, তারপরে হচ্ছে প্রাইম নাম্বার, এইখান থেকে যে কোশ্চেনগুলো আসে, এই জিনিসগুলোর ওপর তুমি ফোকাস করো। এই জিনিসগুলো থেকেই তুমি কিন্তু অনেক ম্যাথের কোশ্চেন পাবে, যেগুলো থেকে ভালোভাবে যদি করতে পারো তাহলেই তুমি সিস্যাট আরামসে পাস করে যেতে পারবে। আর যেটা লাস্ট যেটা আছে সেটা হচ্ছে পিওয়াইকিউ। এখন তুমি এই মাসটা আছে, মানে এটা চলছে তোমার মার্চ আর এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত তুমি যত মক টেস্ট দেওয়ার আছে বাইরের ইনস্টিটিউশনে দিয়ে দাও, মার্চ আর এপ্রিলের মাঝে থেকে। এপ্রিলের মাঝখান থেকে মিড এপ্রিল থেকে কি করবে, কোনো বাইরের মক টেস্ট দেবে না, যত পিওয়াইকিউ আছে পিওয়াইকিউ শুধু দেবে, বাইরের কোনো রকমের মক টেস্ট দেবে না, শুধুমাত্র পিওয়াইকিউ দেবে। কারণ কি হয়, বাইরের মক টেস্টের একটা মানে প্যাটার্ন আলাদা হয়, আর পিওয়াইকিউর প্যাটার্ন আলাদা হয়। তুমি যেমন পরীক্ষা দেওয়ার আগে তোমার জানে মাইন্ডসেটটা পিওয়াইকিউর মাইন্ডসেটটা হয়ে যায়, সেই রকমভাবে তুমি মিড এপ্রিল থেকে চালু করো পিওয়াইকিউ দেওয়া। লাস্ট 10 বছরের তো মিনিমাম করতেই হবে তোমাকে, লাস্ট 10 ইয়ার্সে, কিন্তু তোমার যদি পসিবল হয় লাস্ট 20 ইয়ার্সেরও করতে পারো। হ্যাঁ, এইখানেতে কারেন্ট অ্যাফেয়ার্সের যে কোশ্চেনগুলো আছে সেগুলোকে ছাড়বে, বাকি যে স্ট্যাটিক কোশ্চেন যে কোশ্চেন আছে সমস্ত করবে। আর পিওয়াইকিউ করার সময় এটুকু এনশিওর করবে যে তোমার যে অপশান আছে না, অপশান যতগুলো আছে, অপশানের যেগুলো দিয়েছে সেইগুলো সম্বন্ধেও তোমার জানা কিছু না কিছু নলেজ থাকে। কারণ ইউপিএসসি ডাইরেক্টলি তো কোশ্চেনকে রিপিট করে না, ইউপিএসসি কী করে, যে অপশান আছে না, এই অপশানগুলো থেকে কোশ্চেন বানায়। তাহলে তুমি এই অপশানগুলোকেও এনশিওর করবে যাতে অপশানগুলো তোমার জানা থাকে, অপশান থেকেও যদি কোনো কোশ্চেন আসে তাহলে যেন তোমার মিস না হয়, ঠিক আছে? একটা পিওয়াইকিউ হয়ে গেল। কারণ পিওয়াইকিউ যদি তুমি ঠিকঠাকভাবে করো, এক তো ইউপিএসসির প্যাটার্ন বুঝতে হবে, আর 4 থেকে 5টা কোশ্চেন মোটামুটি রিপিট হয়, সেখান থেকে তুমি এই 5টা কোশ্চেন তুমি করতে পারবে, ঠিক আছে? এটা হয়ে গেল।
আর পিওয়াইকিউ করার সময় তুমি এটা নোট বানাও, যেগুলো তুমি পারছো না সেইগুলোকে বারবার রিভাইজ করো। যে চ্যাপ্টার তুমি পারছো না সেই চ্যাপ্টারকে ভালো করে পড়ো, যে সাবজেক্ট তুমি পারছো না সেই সাবজেক্টকে ভালোভাবে পড়ো, এইগুলো করো। আর যেগুলো পিওয়াইকিউর যেগুলো সাবজেক্টগুলো আছে, যেগুলো আমি বারবার বলেছি, পলিটি, এনভায়রনমেন্ট, জিওগ্রাফি, ইকোনমি, সায়েন্স অ্যান্ড টেক, এই যে 5টা সাবজেক্ট আছে এইখান থেকে তো পুরোপুরি মানে তোমাকে জানতেই হবে, এগুলোর কোনো অপশান নেই, এগুলো থেকে তুমি করতে হবে। আর আইআর বলতে লোকেশান বেস যে কোশ্চেনগুলো থাকে, এই কোশ্চেনগুলো তো তোমার মানে এই সাবজেক্টগুলো তো তোমাকে খুবই স্ট্রং হতে হবে, কারণ এই সাবজেক্টগুলো স্ট্রং হলেই তুমি ভালোভাবে পেরিয়ে যাবে। হ্যাঁ, ইতিহাসে তোমার স্ট্রং হওয়ার দরকার নেই, হিস্ট্রিতে তুমি অ্যানসিয়েন্টে যতই পড়ো না কেন ও তার ইনপুট টু আউটপুট রেশিও কিন্তু খুবই কম। তাহলে হিস্ট্রির ওপর অত জোর না দিয়ে এই সাবজেক্টগুলোর ওপর জোর দাও। এই সাবজেক্টগুলো থেকে যদি কোনো কোশ্চেন আসে এইখান থেকে যেন মিস না হয় সেটাকে এনশিওর করো। এইগুলো হচ্ছে পিওয়াইকিউ করো। আর পিওয়াইকিউ করে যে পিওয়াইকিউ যে প্যাটার্ন আছে না, প্যাটার্ন যেমন তোমার সায়েন্স অ্যান্ড টেকেতে কী হয়, সায়েন্স অ্যান্ড টেকে অল অফ দ্য অ্যাবাভ হওয়ার চান্স বেশি থাকে, অল অফ দ্য অ্যাবাভ। যদি কোনো অ্যাপ্লিকেশান বেস কোশ্চেন আসে না, অল অফ দ্য অ্যাবাভ হওয়ার চান্স বেশি থাকে। 80% কোশ্চেনেতে কিন্তু অল অফ দ্য অ্যাবাভ হয়। মানে ধরো কোনো কোশ্চেন এলো যে 3D পেন্টিং কোন জায়গাতে ইউজ করা যায়, তাহলে সেইখানেতে কিন্তু অল অফ দ্য অ্যাবাভ হওয়ার চান্স বেশি থাকবে, ঠিক আছে। তারপরে যেখানে কোনো নাম্বার আছে, মানে কোনো নিউমেরিক্যাল কোনো নাম্বার দিয়েছে যে কি 10%, 15%, কোনো নাম্বার থাকে, সেখানে কিন্তু ভুল হওয়ার চান্স বেশি থাকে ইউপিএসসির ক্ষেত্রে। যেখানেতে শুধুমাত্র অনলি আছে, মাস্ট আছে, মানে যেখানেতে খুব স্ট্রেস দেওয়া আছে কোনো স্টেটমেন্টকে, সেটাও কিন্তু ইউপিএসসির ক্ষেত্রে ভুল হওয়ার চান্স বেশি থাকে। এই রকমভাবে তোমাকে খুঁজতে হবে। এই 4-5টা তো সবাই জানে, বাকি আরও এরকম অনেক প্যাটার্ন আছে যেগুলো সম্বন্ধে তোমাকে জানতে হবে, যেগুলো তোমাকে একটু অ্যানালাইজ করতে হবে পিওয়াইকিউ পেপারতে। তারপরে তুমি নিজের উপর কী হবে, যত তুমি অ্যানালাইজ করবে তোমার তত কনফিডেন্স বাড়বে, ঠিক আছে। আর একটা কি, আর একটা আমি বলবো যে সিস্যাটটা না, সিস্যাটটাকে চেষ্টা করো, সিস্যাটের যে মকগুলো দেবে সেইগুলোকে চেষ্টা করো না যখন অ্যাকচুয়াল এক্সাম হয়, মানে সেকেন্ড হাফেতে অ্যাকচুয়াল যখন এক্সাম হয় সেকেন্ড হাফেতেই দেওয়া। কারণ এই টাইমে কি হয়, এক তো 40 ডিগ্রির ওপর টেম্পারেচার থাকে, 40 ডিগ্রি সেন্টিগ্রেডের ওপর টেম্পারেচার থাকে। তারপর তুমি স্কুল কোথায় পড়বে তার কোনো গ্যারেন্টি নেই, তোমার স্কুলে পাখা চলবে কি চলবে না আদৌ গ্যারেন্টি নেই। তাই আমি বলবো তুমি যদি মনে করো এসি রুমেতে বসে তুমি যদি প্র্যাকটিস করো ম্যাথ, সিস্যাট যদি প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তুমি তোমার 100% কিন্তু পরীক্ষার হলেতে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। আমি বলবো তুমি এই 40 ডিগ্রি সেন্টিগ্রেডে যেমন গরমেতেই তুমি সিস্যাটকে প্র্যাকটিস করো, যাতে তোমার ব্রেন কি হয় এই সিচুয়েশনের জন্য হ্যাবিচুয়াল হয়ে যায়, যে এই রকম গরমের মধ্যেও তোমার যেন ব্রেন ঠিকঠাকভাবে কাজ করে। নাহলে এমন অনেক সময় হয় কি, এত গরমে না সেকেন্ড হাফে তার ব্রেন কাজ করতে চায় না, যে ম্যাথ মানে ঠিকঠাকভাবে সলভ হতে চায় না। সেই জন্য আগে থেকেই প্র্যাকটিস করো, মানে তোমার যে ওর্স কন্ডিশন আছে না, ওর্স কন্ডিশনের জন্য আগে থেকেই প্র্যাকটিস হয়ে যাও, যাতে তোমার মানে অ্যাকচুয়াল এক্সাম হলেতে যে প্রবলেমটা না হয়, এটা আর বলবো। আর সিস্যাটকে কোনোভাবেই ইগনোর করবে না, সিস্যাট খুব ভালোভাবে পড়ো, খুব প্র্যাকটিস করো, আর খুব ভালো দাও। আর মক টেস্টকে যত ইচ্ছা দাও। আর ইকোনমির জন্য আমি আমার টেলিগ্রাম যেটা চ্যানেল আছে স্টাডি উইথ চিনুদাতে, আমি টেলিগ্রাম স্টাডি উইথ চিনুদাতে আমি ইকোনমিক্সের জন্য একটা আমার কাছে পিডিএফ আছে, যেটা হচ্ছে 500 কোশ্চেন আছে ইকোনমিক্সের, সম্ভবত বিবেক সিংয়ের। সেটাকে আমি শেয়ার করে দেবো ইকোনমিক্স চ্যানেলে, আমার টেলিগ্রাম চ্যানেলেতে। যেখানেতে কি আছে, ইকোনমিক্সের যত স্ট্যাটিক কোশ্চেন আছে না, স্ট্যাটিক কোশ্চেন সমস্ত কিছু আছে। তুমি যদি এইটা করে যাও, এই 500টা কোশ্চেন, এটুকু আমি তোমাকে এনশিওর করতে পারি যে ইকোনমিকের যে স্ট্যাটিক পার্ট আছে সেই স্ট্যাটিক পার্ট থেকে তোমার কোনো কোশ্চেনে অসুবিধা হবে না। কারণ ইকোনমিক্সটা আমাদের জন্য খুব টাফ হয়ে যায়, কারণ অতটা আমরা বুঝতে পারি না। সেই জন্য আমি এটা শেয়ার করে দেবো, তুমি ওটা ওইখান থেকে ডাউনলোড করে প্র্যাকটিস করো, খুব ভালো পিডিএফটা। আর তুমি ভালোভাবে তোমার ইকোনমিক্সের ওপর তোমার কনসেপ্ট খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। আর এখন কোনো নতুন কিছু পড়তে যেও না, বারবার বলছি, যা পড়েছো সেটাকে শুধুমাত্র রিভাইজ করো, রিভাইজের ওপর ফোকাস করো, লো হ্যাঙ্গিং ফ্রুটের ওপর ফোকাস করো, এই সাবজেক্টগুলোর ওপর ফোকাস করো। আর মক দাও আর একটা কী করো, আর একটা হচ্ছে পিওয়াইকিউ করো। এই কটা জিনিস তোমার এখন এসেনশিয়াল জিনিস ইউপিএসসির প্রিলিমস পাস করার জন্য, এই জিনিসগুলোকে করো। আর সবচেয়ে লাস্ট বাট নট দি লিস্ট,
নিজের মধ্যে কনফিডেন্স রাখো। এই কনফিডেন্স ছাড়া কিন্তু তুমি ইউপিএসসি প্রিলিমস কোনো দিনই পাস করতে পারবে না, এটুকু তোমাকে আমি লিখে দিতে পারি। কনফিডেন্স যদি তোমার মধ্যে না থাকে তাহলে তুমি কোনোভাবেই পাস করতে পারবে না। নিজেকে বেস্ট ভাবো, নিজে যতটা পড়েছো তার উপর তোমার ভরসা রাখো, আর তুমি বিন্দাস মনে পরীক্ষা দিতে যাও, তুমি অবশ্যই সাফল্য অর্জন করবে। আজকের ভিডিওটা এখান পর্যন্তই রাখলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করো, আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও। আমার যতটা সম্ভব আমি হেল্প করার চেষ্টা করব। থ্যাংক ইউ, বাই বাই।